নতুন বছরে চাই নতুন কোর্ট কেস, বা আরেকটু ভালো করে বলতে গেলে, ক্ষমা করবেন আমার এই ভাষাটার জন্য, নতুন বছরে চাই নতুন বাওয়াল। এবং এখানে যে দুজনের মধ্যে এই বাওয়াল নিয়ে কথা হচ্ছে তার মধ্যে একজনের বয়স 50-এর কোঠায়, তিনি এর আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বর্তমানে আমাদের রাজ্যের একজন মন্ত্রী। আর একজন হচ্ছেন যার বয়স 60-এর কোঠায়, তিনি একজন প্রাক্তন বিচারপতি, বর্তমানে আমাদের দেশের একজন সাংসদ, বিজেপির সাংসদ। একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয়, আরেকদিকে রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তারা দুজন যখন গাড়ি থামিয়ে মাঝ রাস্তায় দ্বিতীয় হুগলি সেতুতে এই সব ঝামেলা করছেন, দুজনেই দুজনের দিকে আঙুল তুলে দোষারোপ করছেন যে ও আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, তখন রাস্তায় বিতিকিচ্ছিরি অবস্থা, গাড়ি টাড়ি আটকে গেছে, ট্রাফিক জ্যামের মতো অবস্থা। এবং সেখানে পুলিশ, সাধারণ মানুষ, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? সবাই নিজেদের বুড়ো আঙুল মুখে দিয়ে হাঁ করে তাকিয়ে তাকিয়ে এই বচসা রাস্তার মাঝখানে দেখছে। কারণ কি বা করার আছে বলুন? যে দুজনের কথা বললাম তারা তো একেবারে ভদ্র মানুষ, খাতায় কলমে অত্যন্ত ভদ্র লোক, এবং তারই সঙ্গে বিরাট বড় বড় মানুষ, তারই সঙ্গে তাদের রাজনৈতিক বংশ পরিচয় যদি দেখেন, কুলীন ভদ্রলোক, এবং তারা তো একেবারে রাজঘরানার। তো তারা যখন রাস্তায় দাঁড়িয়ে বচসা করবেন, ঝামেলা করবেন, তখন সাধারণ মানুষ বা প্রশাসন তাদের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কি বা করার আছে? তো এইখানে দুটো ভার্সন আছে, এক হলো অভিজিৎ ভার্সন এবং আরেক হলো বাবুল ভার্সন। তো দুটো ভার্সনেই আমরা আসবো, কিন্তু তার আগে একটা কমন ভার্সন রয়েছে। কমন ভার্সন হলো ঝামেলাটা হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে, টোলের আগেই ঝামেলাটা হয়েছে, এবং সেখানে অভিজিৎ বাবু তিনি কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন, আর বাবুল সুপ্রিয় পার্ক সার্কাস থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে বাড়ি যাচ্ছিলেন। তো প্রথমে আমরা বাবুল ভার্সনে আসি। বাবুল সুপ্রিয়র ভার্সনে কি বলা হচ্ছে না, বাবুল সুপ্রিয় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন, তিনি নিজেই চালকের আসনে ছিলেন। তো সেই সময় তিনি খেয়াল করেন তার পেছনের গাড়িটা প্রচন্ড জোরে জোরে হর্ন দিচ্ছে। তখন তিনি জানলা দিয়ে মুখ বের করে বলেন যে এত হর্ন দিচ্ছেন কেন? এইটা শুনেই পেছনের গাড়িতে নাকি ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তিনি প্রচন্ড রেগে যান আর অকথ্য ভাষায় গালিগালাজ করেন, কিছু কুকথা প্রয়োগ করেন। আর এই শুনে প্রচন্ড চটে যান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নেমে পড়েন, এবং ওদিকে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি থেকে গাড়ির চালক নেমে আসেন, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়ি থেকে নামেননি, গাড়ির ভেতরেই তিনি বসেছিলেন, তিনি কোনো মন্তব্য করেননি। বাবুল সুপ্রিয় এইবারে এসে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন, এবং তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, আপনি হর্ন বাজান, হুইস্কি খেয়ে গাড়ি চালান, মানুষকে চাপা দিয়ে চলে যান, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কি করে বলি, বাবুল সুপ্রিয়র বক্তব্য হচ্ছে আপনি ওই কথাটা কেন বললেন? আপনি বরাহ নন্দন, ওই শুকরের সন্তান যেভাবে গালিটা দেওয়া হয়ে থাকে, অভিজিৎ বাবু সেভাবে ওই গালিটা দিয়েছেন, এটা বাবুল সুপ্রিয়র অভিযোগ। তাই বাবুল সুপ্রিয় প্রশ্ন করছেন, আপনি ওইগুলো যা খুশি করুন, আপনার ব্যাপার, কিন্তু আপনি এই কথাটা কেন বললেন? তারই সঙ্গে বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, আপনি ভগবানের ইমেজ নিয়ে চলেন, কিন্তু আপনি যা করছেন সবটাই ইল্লিগাল। কি ইল্লিগাল করছেন? বাবুল সুপ্রিয়র অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ট্রাফিক স্পিড লিমিট মানছে না, জোরে গাড়ি চলছিল, কয়েকটা বাইককেও নাকি ধাক্কা দিয়েছে, তার মধ্যে অভিজিৎ বাবুর গাড়ি নীল বাতি লাগিয়ে চলছিল, যেটা করার কোনো এখতিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেই। এবং তারই সঙ্গে ওই হর্ন বাজানোর কথাটাও উঠে আসে, গালিগালাজ করার কথাও উঠে আসে। এই সমস্ত কিছু শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচন্ড রেগে যান, এবং তিনি চটে গিয়ে আরো অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন এবং বেশ কিছু গালিগালাজ করেন। বাবুল সুপ্রিয় তাতে আবারও প্রচন্ড রেগে যান, এবং বাবুল সুপ্রিয়র ভার্সনে বাবুল সুপ্রিয় হিরো। বাবুল সুপ্রিয় বলছেন, আমি তারপর বলে দিয়েছি যে ক্ষমা না চাইলে আপনাকে এখান থেকে কিছুতেই যেতে দেব না, আপনাকে ক্ষমা চাইতেই হবে। আপনি কেন এরকম কথার প্রয়োগ করছেন? আপনি কেন এরকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন? আগেই বললাম বাবুলের ভার্সন, সেখানে বাবুলই হিরো। তো এই সমস্ত কথাবার্তা যখন চলছে, তখন নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার গাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মী যারা ছিলেন তাদের উদ্দেশ্য করে বলেন যে ওকে গ্রেপ্তার করুন, বাবুলকে গ্রেপ্তার করুন। এবং এই কথা শুনে বাবুল সুপ্রিয় আবার রেগে যান, এবং বাবুল সুপ্রিয় বলেন, আপনি কোন এখতিয়ারে আমাকে গ্রেপ্তার করার কথা বলছেন? আপনি তো এখন আর বিচারপতি নন, আপনি এরকম নির্দেশ দিতে পারেন না, আপনি একজন সাংসদ, আপনার মুখ থেকে এরকম নির্দেশ যে ওকে গ্রেপ্তার করো, এটা অত্যন্ত আপত্তিজনক, আপনাকে ক্ষমা চাইতেই হবে। শেষমেশ নাকি যখন একেবারে বচসা তুঙ্গে, তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের দোষ স্বীকার করে রণে ভঙ্গ দেন। বাবুল সুপ্রিয় পরে বলেন, উনি নিয়ম ভঙ্গ করছেন, তার প্রতিবাদ করলে আবার গালিগালাজ করছেন, অকথ্য ভাষা প্রয়োগ করছেন, তাই ওনাকে ক্ষমা চাইতে বলেছিলাম। শেষমেশ উনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। এইবারে আমরা আসি অভিজিৎ ভার্সনে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য কি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, তার গাড়িতে এমপি তমলুক কথাটা লেখা ছিল। বাবুল সুপ্রিয় সেটা দেখে ইচ্ছা করে গাড়ি থেকে নেমে তার গাড়ির সামনে এসে এরকম একটা পরিস্থিতি তৈরি করে এরকম ঘটনাটা ঘটিয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ভেতরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বসে আছেন। তারই সঙ্গে অভিজিৎ বাবুর বক্তব্য, বাবুল সুপ্রিয় মদ্যপ অবস্থায় গাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি লাফালাফি করেছেন, অনেক গালিগালাজ করেছেন, তার ভিডিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে রয়েছে। তারই সঙ্গে অভিজিৎ বাবু বলছেন প্রথম গালিগালাজটা গাড়ির কাছে এসে বাবুল সুপ্রিয় নিজেই করেছেন, এবং তারই সঙ্গে অভিজিৎ বাবুর দাবি বা তার অভিযোগ যে মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায় বাবুল সুপ্রিয় তার গাড়ির সামনে এসে তার গাড়ির ওপরে হামলা চালানোর চেষ্টা করে। এমনকি অভিজিৎ বাবুর গাড়ির জানলা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে বাবুল সুপ্রিয়, এবং সেই সময় অভিজিৎ বাবুর হাতে তার মোবাইল ফোনটা ছিল, সেটা ছিটকে পড়ে যায় গাড়ির ভেতরেই, এবং তার মোবাইল ফোন ক্ষতিগ্রস্তও হয়েছে। অর্থাৎ অভিজিৎ বাবুর বক্তব্য, বাবুল সুপ্রিয় মদ্যপ অবস্থায় ইচ্ছা করে এরকম একটা ঝামেলা করেছেন, গালিগালাজ করেছেন এবং খারাপ খারাপ কথাবার্তা বলে চিৎকার চেঁচামেচি করেছেন। বাবুল সুপ্রিয়র আবার এখানে একটা ডিফেন্স রয়েছে। বাবুল সুপ্রিয় বলছেন ক্ষমতার নেশায় মত্ত হয়ে গেলে মানুষ মাতাল হয়ে যায়, সারা দুনিয়া জানে বাবুল সুপ্রিয় মদ্যপান করে না। তো যাই হোক, এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে বাবুল সুপ্রিয় ইচ্ছা করে গোটা ঘটনাটা ঘটিয়েছেন এমপি তমলুক গাড়িতে লেখাটা দেখতে পেয়ে, এবং এটা বুঝতে পেরে যে গাড়ির ভেতরে অভিজিৎ বাবু বসে রয়েছেন। এরপরে অবশ্য সংবাদ মাধ্যমে অভিজিৎ বাবু বাবুল সুপ্রিয়কে স্পেকট্রাম অফ অ্যানিমালসের সঙ্গে তুলনা করেছেন, সেই কথায় আর যাচ্ছি না, সেসব অন্য কথা। তারই সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে বাবুল সুপ্রিয়কে তো বিজেপি তাড়িয়ে দিয়েছে, দ্য ইউজুয়াল স্টাফ, আপনারা জানেন যে ধরনের কথাবার্তা উঠে আসে সেগুলোই। তো এর মধ্যে অভিজিৎ বাবু আরও একটি দাবি করেছেন, তিনি বলছেন বাবুল সুপ্রিয় নাকি তাকে বলেছেন আপনি চাকরি খেয়েছেন বলে কটু মন্তব্য করেছেন। তার আবার উত্তরও অভিজিৎ বাবু দিয়েছেন, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বাবুল সুপ্রিয়কে বলেছেন আপনারা তো গায়ে জ্বালা ধরছে কেন, আপনারা তো চাকরি বিক্রি করছিলেন। ভাবুন একবার, চাকরি বিক্রি করছিলেন আপনারা, আর আপনি চাকরি খেয়েছেন। এর মাঝে পড়ে আসলে যাদের চাকরি পাওয়ার কথা, যারা যোগ্য, যারা আজও রাস্তায় বসে রয়েছেন, তারা কিন্তু চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, এখনো আন্দোলন করছেন, মিছিল করছেন, এখনো রাস্তায় বসে রয়েছেন। আর তাদের ভালো চায় যে দুই পক্ষ, তারা দুজনে রাস্তার ওপরে দাঁড়িয়ে গাড়ি টাড়ি আটকে একে অপরকে গালিগালাজ করে এই নিয়ে ঝগড়া করছে, কারণ তারা ওই মানুষগুলোর ভালো চায়। আসলে রাজনীতি তো এসব তো করতেই হবে, তর্কাতর্কি বাগবিতণ্ডা তো থাকবেই। চাকরির সেই বিতর্ক আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তারই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে আরো বলেছেন যে বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করা হবে। তিনি নাকি বাবুল সুপ্রিয়কেও বলে দিয়েছেন যে আপনাকে গ্রেপ্তার করা হবে। আইনের দ্বারস্থ হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং বিচারপতিকে হাইকোর্ট দেখিয়ে তো কোনো লাভ নেই, তিনি আইনের দ্বারস্থ হচ্ছেন এবং বাবুল সুপ্রিয় গ্রেপ্তার হবেন। তবে কোথায় সেটা এখনই তিনি পরিষ্কার করেননি, পশ্চিমবঙ্গে নাকি অন্য কোথাও গ্রেপ্তার বাবুল সুপ্রিয় হবেন, এমনটাই বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার এখানে স্বভাবতই কিছু মানুষ থাকবেন যারা বাবুল সুপ্রিয়কে সমর্থন করবেন, কিছু মানুষ থাকবেন যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে ঝুঁকবেন। আমি এখানে জাস্ট বেসিক কয়েকটা প্রশ্ন করছি পাবলিক ইন্টারেস্টে, যদিও পাবলিক ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই, আগেই বললাম এসব হলে পাবলিক আর প্রশাসন কি বা করবে, চেয়ে চেয়ে দেখবে মুখে আঙুল দিয়ে, এছাড়া তো আর কিছু করার নেই, তাও ওই আর কি। তো দ্বিতীয় হুগলি সেতুতে তো আপনি আমরা সকলেই গেছি, সেখানে আপনারা জানেন যে অত্যন্ত ব্যস্ত রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া চলে এবং সব গাড়ি রানিংয়ে থাকে, কোনো গাড়িকে দাঁড়াতে দেওয়া হয় না, এবং সেখানে ভালো রকম পুলিশ পেট্রোলিং থাকে, ট্রাফিক পুলিশ থাকে, নিয়ম ভঙ্গ করলে সেখানে ভালো রকম শাস্তি হতে পারে। এবার এই দ্বিতীয় হুগলি সেতুতে একটা কথা হলো, একটি গাড়ি যদি এত স্পিডে যাচ্ছিল, ট্রাফিক যে স্পিড লিমিট রয়েছে সেটা মানছিল না, তাহলে সেই গাড়িকে আটকানো হলো না কেন? পুলিশ কেন সেই গাড়িকে আটকালো না? এবং যে দ্বিতীয় হুগলি সেতুতে কোনো গাড়ি দাঁড়াতে পারে না, সেখানে দুটো গাড়ি দাঁড়ালো, সেখানে একটা গাড়ি থেকে লোকজন নেমে এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন, একটা গাড়ি আরেকটা গাড়িকে আটকে দিল, তারপর এতক্ষণ ধরে ঝামেলা, বাগবিতণ্ডা, বচসা, পুলিশ কর্মী, পুলিশ কর্তারা ছুটে ছুটে এলেন, চারিদিকে লোক জড়ো হয়ে গেল, জ্যাম হয়ে বিতিকিচ্ছিরি অবস্থা। এটা হলো কি করে? এটা অ্যালাউ করা হলো কি করে? মানে এইটা যদি আমার আর আপনার মধ্যে হতো, সাধারণ মানুষ, আমি আর আপনি, আমরা দ্বিতীয় হুগলি সেতুতে এইভাবে গাড়ি থামিয়ে যদি দুজনে মিলে ঝগড়া করতাম, কি হতো বলুন তো? দুজনকেই না বড় বড় ফাইন নিয়ে বাড়ি ফিরতে হতো, আর পুলিশ যদি আরেকটু বেশি ভালোবাসা দেখাতো তাহলে রাতটা লক আপে কাটিয়ে পরের দিন সকালে বেল নিতে হতো। তাহলে এখানে সেসব তো কই কিচ্ছু হলো না। একটা তর্ক, একটা আর্গুমেন্ট সামনে রাখা হচ্ছে যে যদি আমার গাড়ির চালক কোনো ভুল করতো, যদি আমি কোনো ভুল করতাম, তাহলে তো পুলিশই আটকাতো, পুলিশ কেস দিত। কই, পুলিশ তো সে সমস্ত কিছু করেনি, ট্রাফিক স্পিড লিমিট আমরা তাহলে কোথায় ভেঙেছি? একবার এখানে শুধু ছোট্ট করে প্রশ্ন করে দেখুন তো, যে এইরকম
রকম ভাবে কেউ নিয়ম ভঙ্গ করেছেন, এত বড় বড় মানুষ, এবং তারপরে পুলিশ গিয়ে খপ করে ধরেছে, ফাইন দিয়েছে, কেস করেছে। কবার আমরা এরকম ঘটনা দেখেছি, কটা উদাহরণ মনে পড়ে আপনার? মানে আমি তো সেভাবে দেখেছি বলে মনে পড়ে না। আসলে আমরা আইন মেনে মেনে ছোট লোক হয়ে গেছি। আইন অমান্য করার স্পর্ধা তো বড় লোকেরা নিয়ে চলে গেছেন। এখানে দুজনের কারুর দোষ নেই, কারণ দুজনেরই তো ইতিহাস রয়েছে ধরাকে সরা জ্ঞান করার। আর সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ এগুলোকে অ্যালাউ করেন। যে জায়গায় একজন সাধারণ মানুষ থাকলে তার পিঠের ছাল চামড়া গুটিয়ে নেওয়া হয়, সেখানেই এনারা থাকলে তাদের পিঠের ছাল চামড়া কি করে বাঁচানো যায় সেইটা দেখার একটা অদ্ভুত সুন্দর ভালোবাসা আর পরিস্থিতি তৈরি করা হয়েছে। নতুন বছরে এই সুন্দর পুরনো ভালোবাসা আপনাকে এগিয়ে নিয়ে যাক। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনার মতামত এই পুরো ঘটনা সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এইভাবে সত্যি কথা মানুষের সামনে তুলে ধরার দরকার রয়েছে, তথ্য প্রমাণের মাধ্যমে সত্যি কথা তুলে ধরার দরকার রয়েছে, তাহলে আমাদের কাজের পাশে এসে দাঁড়ান আর্থিক সাহায্যের মাধ্যমে। আমাদের ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, অথবা আমাদের হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের কাজের পাশে থাকার জন্য। আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো। পরের দিন দেখা হবে, ভালো থাকবেন।